আসছে তখন কারা আসছে বলতো? ওই পাইরুভিক অ্যাসিড। কে আসছে? পাইরুভিক অ্যাসিড। কয় অণু পাইরুভিক অ্যাসিড আসছে? 2 অণু আসছে না অ্যাসিটাইল কোয়েতে? সাথে আর কি আসছে? এটা কয় কার্বনের পাইরুভিক অ্যাসিড? 3 কার্বনের। কথা বলবি না আর কেউ। তাহলে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এই বিক্রিয়ায় বলে দিচ্ছে যে এই বিক্রিয়ায় কি তৈরি হবে। এই বিক্রিয়া তোমরাই বললা যে এখানে অংশ নিবে কারা? ওই যে গ্লাইকোলাইসিসে যারা শেষে ছিল ওরা, তাই না? তো গ্লাইকোলাইসিসের শেষে কারা ছিল? 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিডকে নিয়ে আসলাম। পাইরুভিক অ্যাসিড কয় অণু? 2 অণু। আচ্ছা 2 বসাই দিলাম আসলে। কয় কার্বনের সেটাও জানো তোমরা। কয় কার্বনের এটা? 3 কার্বনের। এইটা যদি এখানে এসে বিক্রিয়া করে, বিক্রিয়া শেষে কয় কি তৈরি হবে সেটা বিক্রিয়া এই ধাপের নামেই লেখা আছে। দেখ এই বিক্রিয়া এই ধাপে কি তৈরি হবে? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তার মানে এই বিক্রিয়া শেষে কি তৈরি হবে? অ্যাসিটাইল কোয়ে। তাহলে তো তুমি জানতেইছো পাইরুভিক অ্যাসিড অংশ নিলে কি তৈরি হবে? অ্যাসিটাইল কোয়ে। লিখে ফেলো অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড অংশ নিলে কয় অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে? 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এখন কথা হচ্ছে এই অ্যাসিটাইল কোয়েটা কয় কার্বনের? এই অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বনের? 2 কার্বনের না? CH3COOH কয়টা কার্বন আছে? 2টা। এখানে ওই অ্যাসিটো কথাটা আছে না? অ্যাসিটাইল অ্যাসিটো কথাটা আছে না? তাহলে এটা কয় কার্বনের যৌগ? 2 কার্বনের। তাহলে এই যে নিচে লিখলাম এটা 2 কার্বনের। এখন তুমি চিন্তা করো তো ভাই, এখানে আচ্ছা উপরে লিখবো এখন, এবার থেকে উপরে লিখবো আর নিচে লিখবো না কিছু। তাহলে এই পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বনের ছিল, অংশ নিয়ে বিক্রিয়া শেষে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। হওয়ার পর দেখে এটা 2 কার্বনের জিনিস হয়ে গেছে। কিভাবে বুঝলাম? ওই শব্দই বলে দিচ্ছিল এটা 2 কার্বনের। অ্যাসিটো, অ্যাসিটন শব্দটা থেকে আসছে। তাহলে অ্যাসিটো মানে তো 2, আমরা জানি 2 কার্বনের যৌগ এটা। অ্যাসিটিক অ্যাসিড 2 কার্বনের না? তাহলে একটা কার্বন গেল কোথায়? কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে গেছে। কি হিসেবে বের হয়ে গেছে? কার্বন ডাই অক্সাইড হিসেবে। এই যে ওকে কার্বন ডাই অক্সাইড হিসেবে বের করে দিলাম। এখান থেকে কয় অণু কি বের হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড। এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু অ্যাসিটাইল হইতে এক অণু কার্বন ডাই অক্সাইড বের হলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় কয় অণু? 2 অণু। কারণ 2টা কার্বনের ঘাটতি হবে না? এখানে 3 3 6 ছিল, এখানে 2 2 4 হয়ে গেছে। 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে না? 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হবে। আচ্ছা এখন এই অ্যাসিডটা থেকে যখন কোয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করলাম তখন কোন বিক্রিয়া ঘটাইতে হয়েছে? জারণ বিক্রিয়া। কোন বিক্রিয়া? জারণ। তুমি তো জানো জারণ মানে কি? অক্সিজেনের সাথে হয় বিক্রিয়া দাও, না হয় কারো কাছ থেকে হাইড্রোজেন বের করে নাও। তো এইখানে কি অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে? না, এখানে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটতেছে না। তার মানে এটা থেকে হাইড্রোজেন বের করে নিতে হবে। তো হাইড্রোজেন বের করার উপায় তো তুমি অনেক আগে থেকে জানো। এই উপায় কিভাবে বের করার উপায়? এনএডি কে অংশ নেওয়াইতে হবে। এনএডি যদি অংশ নেয় তৈরি হবে কি? NADH2। এই হাইড্রোজেনটাই পাইলো কোথায়? এই যে পাইরুভিক অ্যাসিড থেকে কি বের করে নেওয়া হয়েছে? 2 অণু H+ বের করে নেওয়া হয়েছে। বুঝছো? হ্যাঁ বুঝছো? তাহলে এক অণু পাইরুভিক অ্যাসিডকে এক অণু অ্যাসিটাইল কোয়ে নেওয়ার জন্য যদি একটা NADH2 লাগে, তাহলে পুরো 2টা করতে কয়টা লাগবে? 2 অণু লাগবে না? তার মানে এগুলার সামনে কত করে বসতেছে? 2 করে বসতেছে। এখন বলো এটার এই রিঅ্যাকশনটাতে এনজাইমের নাম কি হবে? হাইড্রোজেন বের করছো না তুমি? তাহলে এনজাইমের নাম কি হবে? ডিহাইড্রোজিনেস। কি নাম হবে? এই যে লিখতেছি এখানে ডিহাইড্রোজিনেস। কি নাম? ডিহাইড্রোজিনেস। কি বের করছে? আরে ওটা তো অপসারণ হয়েছে। মূল এইগুলা যদি কোথাও দেখি NAD NADH2 আছে, আমার রিঅ্যাকশনের নাম কি হবে? এনজাইমের নাম ডিহাইড্রোজিনেস। কোন দিকে এটিপি আছে মানে কি বিক্রিয়ার নাম? এনজাইমের নাম কাইনেস। আচ্ছা তাহলে ডিহাইড্রোজিনেস এর সামনে কি বসবে? পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস। পাইরুভিক অ্যাসিড শব্দটা বসবে না? জাস্ট এখানে ছোট করে লিখে দিলাম পাইরুভিক অ্যাসিড কাইনেস। অ্যাসিড কাইনেস। শেষ? ঠিক আছে। আচ্ছা এটা আজকে উঠাই দিবে রে, সমস্যা নেই, টেনশনে কিছু নেই। ভাই ছিল তো ভাই খেয়ালই করে নাই যে এটা নিচু হয়ে গেল। আচ্ছা তাহলে এই যে এটা হচ্ছে প্রক্রিয়া, এটাকে আমরা বলি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এখানে একটা মজার জিনিস আছে দেখ, এই চক্রটার নাম হচ্ছে কয় নম্বর চক্র? এটা কয় নম্বর ধাপ? 2 নম্বর। এখানে যে অংশ নিল পাইরুভিক অ্যাসিড এটা কয়টা? 2টা। এখানে যে NAD NADH2 তৈরি হলো এগুলা কয়টা করে? 2টা। অ্যাসিটাইল কোয়ে যে তৈরি হলো এটা কয়টা? 2টা। যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হলো এটা কয় কার্বনের? এটাও 2 কার্বনের। যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো এটাও কয়টা? 2টা। জাস্ট খালি এই পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যাটা 3, আর বাদে সব এভরিথিং ইজ নাম্বার 2। বুঝছো? এখন তোকে প্রশ্ন করবে কি? তোকে এখান থেকে প্রশ্ন করবে কি? এখান থেকে কি পেলাম আমরা? এখান থেকে আমরা কি পেলাম এই চক্রটা সম্পন্ন করে? কি কি পাইছি দেখতো? 2 অণু কার্বন ডাই অক্সাইড পাইছি। কি পাইছি?
দুই অণু কার্বন ডাই অক্সাইড, দুই অণু FADH2 পাইছি, FA কেন রে, NADH2 কয়টা পাইছি, দুই অণু, আর এসিটাইল কোয়ে পাইছি কয় অণু, দুই অণু, তাহলে দুই অণু এসিটাইল কোয়ে। বুঝতে পারছি? এই এসিটাইল কোয়ে কয় কার্বনের, এটা জিজ্ঞেস করবে কিন্তু, কয় কার্বনের যৌগ এটা, দুই কার্বনের যৌগ, পরে তুলবো। বুঝছো? বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য এতটুকু লাগবে। আবার কি প্রক্রিয়াটা বলে দিব? তাহলে দেখ, গ্লাইকোলাইসিসে যেটা তৈরি হয়েছিল সেটাই তো এই 2 নম্বর ধাপে বিক্রিয়ায় অংশ নিবে। তাহলে কে অংশ নেওয়ার কথা? পাইরুভিক অ্যাসিড, তুই জানিস এগুলা। তো পাইরুভিক অ্যাসিড কয় কার্বনের, 3 কার্বনের, দুইটা থাকে। ওকে, এখন এটাতে কি তৈরি হবে, এই নামে বলে দিচ্ছে কি তৈরি হবে, এসিটাইল কোয়ে তৈরি হবে। এখন আমি এই শব্দ দেখে আমি বুঝে ফেলেছি এটা কয় কার্বনের যৌগ, 2 কার্বনের যৌগ। তাহলে এটা 2 কার্বনের যদি হয়, অংশ নিল আমার 3 কার্বনের, পাচ্ছি আমি 2 কার্বনের, একটা করে কার্বন নিশ্চয়ই বের হইছে। তাহলে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে কার্বন ডাই অক্সাইড গেলে 2 অণু থেকে 2টা যাবে। এখন এই যে পাইরুভিক অ্যাসিড থেকে যে এসিটাইল কোয়ে করলাম, তুমি অলওয়েজ তো জানো শ্বসন মানে জারণ বিক্রিয়া, শ্বসন মানে কি বিক্রিয়া, জারণ। তো প্রত্যেকটা ধাপে কি ঘটবে, জারণ ঘটবে। তবে এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দেওয়া হয়নি, সেটা হচ্ছে শ্বসনের যে 4টা ধাপ আছে না, টোটাল 4টা ধাপ না, অক্সিজেন লাগে, তো শ্বসনের সময় অক্সিজেন বিক্রিয়া করছিল না গ্লুকোজের সাথে, তাহলে এই অক্সিজেনটা লাগে কোন ধাপে গিয়ে, এই প্রথম ধাপ মানে গ্লাইকোলাইসিসে অক্সিজেন লাগে না, এসিটাইল কোয়ের চলাকালীন সময় অক্সিজেন লাগে না। তারপরে আমাদের যে ক্রেবস চক্র চলবে তখন অক্সিজেন লাগবে না, অক্সিজেনটা লাগবে ইটিএস এ গিয়ে। এই ধাপে কিসের প্রয়োজন হয়, অক্সিজেন। এটা একটা এমসিকিউ প্রশ্ন, এই লাস্ট যারা পরীক্ষা দিল ওদের না কোথায় জানি দেখলাম এই প্রশ্নটা একবার করা হয়েছে, যে শ্বসনের কোন ধাপে অক্সিজেনের প্রয়োজন হয়, এই দরজাটা লাগিয়ে দাও। তাহলে শ্বসনের কোন ধাপে অক্সিজেনের প্রয়োজন হয়, 4 নাম্বার ধাপে। তুই খালি মনে রাখবি শেষ ধাপে অক্সিজেন লাগে। বুঝছো? তাহলে এইখানে যেহেতু জারণ ঘটতেছে, প্রক্রিয়া আবার জারণ, এটা তুমি জানো, প্রত্যেকটা ধাপেই জারণ ঘটতেছে। তার মানে জারণের ঘটানোর উপায় কি, ওই যে এনএডি কে অংশ নিয়ে হাইড্রোজেন বের করে দিতে হবে। তো হাইড্রোজেন বের করে দিলে এমন তৈরি হবে, একটাতে একবার, দুইটা নিলে দুইবার। তাহলে এটা হলো ঘটনা। তো এনজাইমের নাম তো অটোমেটিক তাহলে ক্লিয়ার, এটা লিখতে পারা মানে এনজাইমের নাম লিখতে পারা, ডিহাইড্রোজেনেস পাইরুভিক অ্যাসিড কাইনেজ। হ্যাঁ হ্যাঁ, বাকি দুইটা কেন অবাধ শোষণে হচ্ছে না, বাকি দুইটা অবাধ শোষণে না হওয়ার কারণ হচ্ছে এইখানে এগুলা আবার কিছুটা গিয়ে রিব্যাক করে। এই প্রক্রিয়ায় যে এই যে এসিটাইল কোয়ে তৈরি হচ্ছে না, এই এসিটাইল কোয়েরই কিছু জিনিস আছে যেটা তোর ক্রেবস চক্রে লাগবে। বুঝছো? আবার ক্রেবস চক্রে এমন কিছু তৈরি হয় সেগুলো আবার এই ধাপটাতে লাগে। বুঝছো? এটা তো মোস্টলি একটা কমপ্লিকেটেড প্রসেস, এটা তোমাদের কাছে জাস্ট সিম্পল ভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা তো অনেক জটিল প্রসেস। আমরা বলছি না শ্বসনিক বস্তু হিসাবে কি হইতে পারে, গ্লুকোজ হইতে পারে, আমিষ হইতে পারে, লিপিড হইতে পারে না, লিপিড হইতে পারে, আবার জৈব অ্যাসিড গুলাও হতে পারে। বুঝছো? এটা, হ্যাঁ, এই প্রশ্ন তোমার আসা উচিত, গুড একটা কোশ্চেন করছো যে এগুলাতে যদি না লাগে অক্সিজেন, তো অবাধ শোষণে কেন এগুলা ঘটবে না, অবাধ শোষণেও তো এগুলা ঘটা উচিত ছিল, উচিত ছিল না? হ্যাঁ, কোনো না কোনো ভাবে দেখবা এই এসিটাইল কোয়ে সৃষ্টির প্রক্রিয়াটার সাথে ক্রেবস চক্রটা ইন্টারকানেক্টেড। ক্রেবস চক্রটা আবার কার সাথে কানেক্টেড, ইটিসি এর সাথে কানেক্টেড। ইটিসি না ঘটলে ক্রেবস চক্রটা ঘটবেই না। এটা যদি বন্ধ হয়ে থাকে বসে, কিছুক্ষণ পর আর এই চক্রটা ঘটতে পারবে না। তাহলে অবাধ শোষণে যখন এইটা ঘটবে না, তখন উল্টা দিক থেকে 3 নম্বরটা ঘটবে না। বুঝতে পারছি? আবার যখন এইটা ঘটবে না, তখন উল্টা দিক থেকে 2 নম্বরটা ঘটবে না। এই জন্য অবাধ শোষণে ঘটতেছে না এটা। বুঝছো? আচ্ছা, ওকে, ফাইন। এটা এটা এমসিকিউ টপিক, এটা আমি বলে দিলাম। আচ্ছা, এটা কি বুঝছো সবাই, এসিটাইল কোয়ে? তাহলে এসিটাইল কোয়ে শেষে কি কি পাইলাম, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2 আর 2 অণু এসিটাইল কোয়ে। আমাদের শ্বসনে যে 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, শ্বসনের 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, তার 2 অণু পাওয়া গেল, বাকি 2 অণুর হিসাব সামনে গিয়ে হবে। আচ্ছা, এখন আসো, এটা শেষ, এখানে আর কিছু নাই পড়া। এবার আয় ক্রেবস চক্র। কি? ক্রেবস চক্র, 3 নম্বর চক্রটা ক্রেবস চক্র। এটা এমন কোন জায়গা নাই যেখানে তোকে প্রশ্ন করা হবে না, সব জায়গায় এটা জিজ্ঞেস করবে। ক্রেবস চক্র 3 নম্বর, এটা এর নামের সাথেই কিছু শব্দ বলে দিছিলাম না, এটা বস টাইপের। বস মানে কি, এটাতে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়। কত অণু, কথা বলিস না, কত অণু তৈরি হয়, 24 অণু এটিপি। কয়বারে, ক্রেবস চক্র 2 বার যদি ঘটে, কয়বার ঘটে, 2 বার ঘটলে 24টা এটিপি তৈরি হয়। তাহলে একবার ঘটলে 12টা এটিপি তৈরি হয়। এটা মনে রাখা লাগবে, এটা আমার এমসিকিউ তে জিজ্ঞেস করবে। ক্রেবস চক্র কোথায় ঘটে আমি শিখাইছি তোদেরকে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। এই কথাগুলো সব আগে থেকে জানা। এটা কোথায় ঘটে, ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স না,
মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এই যে কথাগুলো বারবার বলার একটাই কারণ, যাতে ভুলে না যাও, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। তারপর আয় এই চক্রের কিছু অপর নাম আছে, ক্রেবস চক্রের কিছু অপর নাম আছে, এগুলো তোকে এমসিকিউ তে জিজ্ঞেস করবে। তাহলে ক্রেবস চক্রের অপর নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। কি চক্র? সাইট্রিক। কেন সাইট্রিক অ্যাসিড? কিছুক্ষণের মধ্যে আমরা এটা জানতে পারবো কেন এটা সাইট্রিক অ্যাসিড। কারণ হচ্ছে এই ক্রেবস চক্রের যে প্রথম স্থায়ী পদার্থ, কি পদার্থ? স্থায়ী পদার্থ। এই স্থায়ী পদার্থটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখন কথা হচ্ছে, তোরা সাইট্রিক অ্যাসিড দেখছিস জীবনে? কোথায় থাকে সাইট্রিক অ্যাসিড? কোন একটা ফলে তো থাকবে, লেবুতে থাকে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে না? তাহলে সাইট্রিক অ্যাসিডের অবস্থান কোথায়? লেবুতে। সাইট্রিক অ্যাসিডের জন্য টক লাগে। আরো সোজা বাংলায় বললে সাইট্রিক অ্যাসিড ইজ ইকুয়াল টু ভিটামিন সি। ভিটামিন সি বলে যেটাকে আমরা চিনি, ওইটারই অপর নাম কি? সাইট্রিক অ্যাসিড। এখন কথা হচ্ছে, তাই যদি সত্য হয়, সিবিট তো খাইতে তিতা লাগে না, কারণ ওইটা তো চিনি মিশাইছে। টক ছিল, এটাও চিনি মিশায় ওটাকে মিষ্টি করছে যাতে খায়, কিন্তু ওইটাতেও ওই সাইট্রিক অ্যাসিড আছে। তাহলে ক্রেবস চক্রকে কেন সাইট্রিক অ্যাসিড চক্র বলা হচ্ছে? কারণ এটার প্রথম স্থায়ী পদার্থের নাম কি? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এখন এই সাইট্রিক অ্যাসিডটা যদি সংকেত তুমি দেখো, দেখবা এটাতে এই এই মূলকের নাম কি রে? কার্বক্সিলিক মূলক না? এরকম কার্বক্সিলিক মূলক যদি তুমি সাইট্রিক অ্যাসিডটা দেখো, এটাতে আছে টোটাল 3টা। কয়টা আছে? 3টা। তাহলে এই চক্রের অপর নাম কি হওয়া উচিত? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র না? তাই এই ক্রেবস চক্রের অপর নাম ট্রাইকার্বক্সিলিক। একটা জায়গাতে আমরা পড়ছিলাম ড্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র নামে পরিচিত, কোনটা? C4 চক্র, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে দেখ, এই যে ডাইকার্বক্সিলিক মানে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে কয়টা ওএইচ আছে? 2টা। আর সাইট্রিক অ্যাসিডে কয়টা ওএইচ আছে? 3টা। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় ক্রেবস চক্রে, আর ওইটা পাওয়া যায় সালোক সংশ্লেষণে। তাহলে এগুলা কনফিউশন সৃষ্টি করবে না তোর হলে বসে? করবে কিন্তু। তাহলে এটা মনে রাখা লাগবে, এই কারণে এটাকে কি বলা হয়? ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এগুলা কথাগুলো সব এমসিকিউ টাইপের। কি টাইপের? এমসিকিউ। এখানে যা লেখা আছে সব এমসিকিউ। তোকে জিজ্ঞেস করবে সাইট্রিক অ্যাসিড চক্র নামে পরিচিত কোনটা? অপশন গুলো তো আগে থেকে ফিক্স। C3 চক্র, C4 চক্র, গ্লাইকোলাইসিস না ক্রেবস চক্র। বুঝছো? বুঝাইতে পারছি? আবার জিজ্ঞেস করবে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র নামে পরিচিত কোনটা? C3, C4, ক্রেবস নাকি গ্লাইকোলাইসিস? অপশন গুলো ফিক্সড। বুঝছো? তাহলে এগুলোর মধ্যে আলাদা করা শিখতে হবে। ডাই কার্বক্সিলিক, তখন তোকে জিজ্ঞেস করবে ডাই মানে 2, তার মানে 2 এর দ্বিগুণ 4, C4 চক্র এটার উপর না। বুঝছো? যখন তোকে জিজ্ঞেস করবে ট্রাই কার্বক্সিলিক, ট্রাই মানে 3 না? শ্বসনের 3 নম্বর। বুঝছো? এটা 3 নম্বর ধাপ না? ক্লিয়ার? এভাবে মনে রাখা লাগবে। সে যেমনে পারো মনে রাখা লাগবে। এখন আয়, ক্রেবস চক্র থেকে কোথায় ঘটে, এটা কতবার আসছে দেখ। এটা কোথায় ঘটে? এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, যে কোথায় ঘটে এটা। একটা কিন্তু তুই জানিস কোথায়। এটা আলাদা একটা স্লাইড দেওয়ার কারণ, এটা এতবার একটা আসার কারণ আছে। এটা এতবার আসার একটা কারণ আছে, এই যে আমার সময় আসছিল। এটা হচ্ছে তোদের জীব আছে কতগুলা, একগুলাকে আদি কোষ বলে, আরেকগুলাকে কি বলে রে? প্রকৃত কোষ। আমি তোদেরকে প্রকৃত কোষ পড়াইছি। তাহলে প্রকৃত কোষের কোথায় ঘটে? ম্যাট্রিক্সে না? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। এটা নিয়ে আর কোনো আলাপ নেই। যদি আদি কোষে কখনো ক্রেবস চক্র ঘটে, সচরাচর ঘটার কথা নয়, কিন্তু কিছু আছে না, ওই যে সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এটাও আদি কোষ না? কিন্তু ওই সালোক সংশ্লেষণ করে, তো শ্বসনও করবে। তাহলে ওই যদি শ্বসন করে, ওর এই শ্বসনটা কোথায় করবে? ওর এই শ্বসনটা এই ক্রেবস চক্রটা তখন ঘটে সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজম। বুঝছো? আপাত দৃষ্টিতে মনে হবে আদি কোষে তো ক্রেবস চক্র ঘটারই কথা না, সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া কই থেকে আসতেছে। বুঝছো? তবে এইটা কিছু কিছু আদি কোষের ক্ষেত্রে ওরা এই ক্রেবস চক্র চালাইতে পারে, তো তাদেরটা কোথায় ঘটবে? সাইটোপ্লাজম। মনে থাকবে? এই বুঝছো? তাহলে আদি কোষের যদি কখনো জিজ্ঞাসা করে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা কোথায় চলবে? সাইটোপ্লাজমে। ওদের সব সাইটোপ্লাজমে চলবে। ক্লিয়ার? তখন যেন মনে না হয় যে প্রশ্নটা ভুল আছে। এখানে কিন্তু উল্লেখ করবে না যে ক্রেবস চক্র কোথায় ঘটে, খালি জাস্ট এটা জিজ্ঞেস করছে, যা দেখিস মাইটোকন্ড্রিয়াও নাই, যা দেখিস যে হলো ম্যাট্রিক্সও নাই, সাইটোপ্লাজম আছে মানে ওইটা। আর যদি স্পেসিফিক ভাবে বলে দেয় আদি কোষের কোথায় শ্বসন ঘটে, তাহলে তো তুই কি যা মাইটোকন্ড্রিয়া দাগাবি নাকি? দাগাইতে পারে, দাগানোর সমূহ সম্ভাবনা আছে। বুঝছো? হ্যাঁ, আবেগ কাজ করবে তখন। ওই দেখেই না, আদি আদি শব্দটা না দেখলে হবে না। মনে থাকে জানো, আদি কোষে কখনোই মাইটোকন্ড্রিয়া থাকতে পারে না। ওকে, আচ্ছা ফাইন। এবার পরের টপিক, এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে ক্রেবস চক্রটার চিত্র মানে বর্ণনা করো। এটা আমরা নেক্সট দিনে আবার পরীক্ষা নিব।
ক্রেবস চক্রটা আঁকো। দেখ এখানে একটা চক্র আছে অনেক বড়, তাই না? এখন এটা আমাদের পরীক্ষার খাতায় লিখে রাখে আসতে হবে, খুব সোজা এটা। আচ্ছা, এইখানে দেখ কিছু শব্দ লেখা আছে, এই একটু খেয়াল করো, এখানে এই যে প্রথম দিকের এই শব্দগুলো আছে না বক্সের, এই শব্দগুলো আগে লেখা শিখি, তারপর এই বিক্রিয়া টিক্রিয়া শিখবো আমরা। তাহলে তোমরা যখন সৃজনশীলে খাতায় অ্যান্সার করবা, তখন আল্লাহর রাস্তায় পেন্সিল এগুলো তো নিয়ে যাবা, ছেলেরা নিয়ে যাস। তা নিয়ে গেলে এই যে এইরকম একটা বক্স আঁকবা আগে, মানে সার্কেল আঁকবি আগে পেন্সিল দিয়ে। আঁকে কি করবি, এই যে জায়গায় জায়গায় মিশাই দিবি। কয়টা লাগবে তোর? এখানে 8টা আছে টোটাল, দেখ 1 2 3 4 5 6 7 8টা। তার মানে তুই 8টা জায়গা আগে মিশায়া রেডি করে রাখবি, যে এই 8টা জায়গা কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা জায়গা আগে রেডি করবি। তোকে বললো চক্র আঁকতে, পরে ওই যেভাবে আঁকে ওইটার চক্রই মনে হয় না, বুঝছো? তাহলে তোমার ফার্স্ট কাজ কি থাকবে, 8টা জায়গা না এঁকে এরকম বক্স করে ফেলা, বুঝছো? আমরা মিলন স্যারের ছাত্র না, আমরা স্বপ্ন দেখি আমেরিকার মানের পড়াশোনা, ঠিক আছে? হ্যাঁ, আমি স্বপ্ন দেখি আমার ছেলেমেয়েরা পরীক্ষা ছাড়াই মেডিকেলে চান্স পেয়ে গেছে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি, আমার স্বপ্ন এটা। হ্যাঁ, কি কর। আচ্ছা, তাহলে এরকম 8টা বক্স আঁকে ফেলাবো। আঁকার পর এই শব্দগুলো লেখা এখন চ্যালেঞ্জিং, তাই না? এই শব্দগুলো আমরা লিখবো, একটা ছন্দ মনে রাখবো আমরা, আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ ফ্রম মালিক। এই লাইনটা মনে রাখা যাবে। আওয়ার, আমি লিখতেছি, তারপর তোরা দেখ, এই যে এখানে লিখতেছি, আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ ফ্রম, তোরা দেখতে পাবি না, আবার এইদিকে মালিক লিখলাম, এই উপরের দিকে মালিককে লিখলাম। হ্যাঁ, আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ ফ্রম মালিক। তাহলে আওয়ার কি ইন্ডিকেট করে? আওয়ার ইন্ডিকেট করে অক্সালো, এই 1 নাম্বারটার নাম কি হবে তাহলে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সিটি ইন্ডিকেট করে সাইট্রিক অ্যাসিড। ইজ ইন্ডিকেট করে আইসো সাইট্রিক অ্যাসিড। তারপরে কেপ্ট ইন্ডিকেট করে কিটো গ্লুটারিক অ্যাসিড। কি ইন্ডিকেট করে? কিটো গ্লুটারিক অ্যাসিড। আচ্ছা, এটার সামনে একটা আলফা বসে যায়, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। সেফ, সেফ ফর দুইটা শব্দ, একটা হচ্ছে সাকসিনাইল সাকসিনিক অ্যাসিড, এটা আগে না, সাকসিনিক সাকসিনাইল কোয়ে, সিনাইল কোয়ে, আর শেষেরটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। ফ্রম, ফ্রম ফর ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। আর the last one malic for malic acid. ক্লিয়ার? তাহলে দেখ 8টা শব্দ এখানে সিরিয়াল ওয়াইজ আছে, 1 নাম্বার 2 3 4 5 6 7 আর 8। এই 8টা শব্দ আল্লাহর হস্তে বক্সগুলোতে বসাই দিবা। এরপর যদি তুই আর কিছু লিখতে না পারিস, তাও তোকে 2 দিবে। 3 নম্বরের জন্য আসবে না, ক্রেবস চক্র বর্ণনা করতে বলবে, লিখতে বলবে। যদি খালি বক্সে এই শব্দগুলো বসাইতে পারিস আর ওইটা চক্রের মতো লাগে, আর কিছু লিখিস নাই, তাও তোকে কত দিবে? 2 নম্বর দিবে। এখানে নিয়ে এসে শব্দগুলো বসা। এটা কি আরো লাগবে দেখাইতে? না, লেখা হয়েছে আশা করি। তাহলে এইখানে বক্সে দেখ, এই আওয়ার, এই এখানেই লিখে দিচ্ছি, দেখ এখানেই তো লেখা যায় তোরে, এত কষ্ট করার বদল। এই যে আওয়ার সিটি ইজ কেপ্ট সেভ ফ্রম মালিক। কি হলো? মালিক, মালিক, ঠিক আছে। হ্যাঁ,
মালিক, ওই মালিক লিখছি। মালিক বানান কেমন রে? MALK, মালিক। আচ্ছা, তাহলে আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ ফ্রম মালিক। ঠিক আছে, তাহলে মালিকের হাত থেকে আমরা আমার শহরটাকে রক্ষা করতে চাই। তাহলে প্রত্যেকটা শব্দ চলে আসবে, তারপরে তুমি শব্দগুলো বসিয়ে দেবে। বল কোনটা? ডায়াগ্রাম গুলা কালার পেন আছে না, কালার পেন দিয়ে। হ্যাঁ বুঝছো? হ্যাঁ মার্কার, মার্কার আমার কাছে আছে, লাগলে বলিস, আমার কাছে কালারফুল মার্কারও আছে। হ্যাঁ এটা পেন্সিল দিয়ে আঁকবি, এটা বলে মার্কার দিয়ে আঁকবে। হ্যাঁ মানে কি দিয়ে আঁকবে? কলম দিয়ে। তো তুই কি মিশাইতে পারবি দাঁত? আচ্ছা গেল, এই হয়েছে। আর না, তাহলে এখানে শব্দগুলো বলে বসাই ফেলবি। তারপর কি লিখবো? তারপর দেখ এখানে মেলাগুলো এনজাইম টেনজাইম আছে, এনজাইম পরে এ দেখ এক জায়গায় NADH লাগছে, NAD লাগছে, এক জায়গায় ATP লাগছে, এক জায়গায় FAD লাগছে। এখন এগুলা বসাবো কিভাবে? এটা বসাইতে হবে না আমার। এখন ওগুলা বসাইতে পারলে তো এনজাইমের নাম লিখতে পারবি। তোকে যদি এখানে বলি NADH2 তৈরি হবে, তাহলে কিন্তু তুই এনজাইমের নাম বলতে পারবি। ডিহাইড্রোজিনেজ ম্যালিক অ্যাসিডের উপরে কাজ করছে, ম্যালেট ডিহাইড্রোজেনেজ। বুঝছো? এখন এটাও আমরা একটা লাইন মনে রাখবো, এটা মিশাই দিলাম। লাইন যদি মনে না থাকে তাহলে তুই ঠাডা মুখস্থ, তোর জন্য ঠাডা মুখস্থ। তাহলে 00 NAD NAD 00 NAD NAD, দেখো এতদূর পর্যন্ত আসছে। তারপরে ADP FAD H2O NAD, এটা তোর লাইনটা মনে রাখবে। এখানে টোটাল 8টা আছে, দেখ 8টা বিক্রিয়া, 8টা বসে যাবে। তাহলে এই লাইন তোর মনে রাখা লাগবে, যেমনি পারবি তোর এখন এটা মনে রাখা লাগবে। এটা আমি মনে রাখে পারছি মানে তুমিও চেষ্টা করলে পারবা। আর যদি আগে থেকে ব্রেনে সেটআপ দাও, না হলে আমার মনে থাকবে না, তাহলে তোর মনে থাকবে না, তোর জন্য আলাদা হিসাব। হ্যাঁ তো ঠাড়া মুখস্থ করে ফেলবি। তাহলে 00 NAD NAD, তারপরে ADP FAD পানি এবং NAD। বুঝছো? সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা বিক্রিয়ার পরে পরে বসে যাবে। অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের পরে কি বসবে? 1 নম্বর বিক্রিয়ার পর 0, কিছু বসবে না। তারপরে সাইট্রিক অ্যাসিডের পর কি বসবে? 0, এটাতেও কিছু বসবে না। 3 নম্বর বিক্রিয়াটাতে কি বসবে? NAD, 3 নম্বর বিক্রিয়া। দেখ এখানে, এই দেখ এটাতে কিছু লাগছে, এখানে NAD FAD এগুলো কিছু আছে? নাই, এখানে নাই। সরাসরি NAD কোথায় অংশ নিছে? 3 নম্বর না, এটা এই যে দেখ নামকরণও করা আছে। 3 নম্বরে NAD লাগছে না? NAD লাগবে। NAD যদি বসে কি তৈরি হবে সেটা তো তুই জানতেছিস। NAD যদি বসে NADH+H+ তৈরি হবে। আচ্ছা তারপরেরটাতেও কি বসবে? NAD 4 নম্বরে। তোর সিরিয়াল কি বলতেছে? 4এও বসবে না NAD, তাহলে NAD বসাই দিলি, তাহলে NAD অংশ নিলে NADH+, তুই জাস্ট খালি এটা বসায় যা সিরিয়াল। তারপর এইটাতে ADP অংশ নিবে। পরের টপিক কি? ADP না? ADP অংশ নিলে কি তৈরি হবে? ATP। তারপরেরটাতে কি বলছে? FAD, এই যে FAD অংশ নিলে কি তৈরি হবে? FADH2। পরেরটাতে খালি পানিকে অংশ নেওয়া হবে, আর শেষেরটাতে NAD অংশ নেবে। সিরিয়াল ওয়াইজ জাস্ট শব্দগুলো বসাই দেবে। ক্লিয়ার? এই বুঝছো? তাহলে মনে রাখা লাগতেছে কি? আওয়ার সিটি ইজ কেপ্ট ফ্রম মালিক, 00 NAD NAD ADP FAD পানি NAD। এটা মনে রাখা আমারই কষ্টের কিছু না। আর যদি একান্তই তোর এগুলো মনে না থাকে, পরীক্ষা যেদিন দিতে যাবা হাতে করে লিখে নিয়ে চলে যাবা। ঠিক আছে? ওটা যখন যদি আসে তাহলে প্রশ্ন ওটা লিখে নিবি, নিয়ে ফেলে দিবি, শেষ। ঠিক আছে? ওকে, হ্যাঁ ওকে। আর দরকার হলে খাতায় কাগজে করে লিখে নিয়ে যাস, যখনই আসবে ওটা বের করে লিখে নিয়ে, বা তুই একটা অ্যাডমিট কার্ড নিয়ে যাবি না, ওইটার পিছনে পেন্সিল দিয়ে এটা লিখে নিয়ে যাবে, এই সিরিয়ালটা। ঠিক আছে? এখন কজ এটাও মনে থাকবে না, তাহলে তোর আর পড়া লাগবে না। হ্যাঁ আচ্ছা, এটা লিখে ফেলছো। এখন দেখ এটা যদি NAD বসে, এনজাইমের নাম কি হওয়া উচিত? NAD NADH2 এগুলা আছে মানে ডিহাইড্রোজেনেজ। এই যে দেখ লেখা আছে ভদ্রের মতো ডিহাইড্রোজেনেজ। এখন এটা কার উপরে কাজ করলো? এর উপরে। তুই সোজা 7টা অক্ষর লিখে দিবি, আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ। অথবা এখানে যেভাবে লিখছে আইসোসাইটেড, এই আইসোসাইটেড শব্দটা এখান থেকে আসছে না, আইসোসাইটেড ডিহাইড্রোজেনেজ। শেষ। এখানে NAD বসাইছিস তুই সিরিয়ালে, তাহলে এই NAD মানে ডিহাইড্রোজেনেজ। এনজাইমের নামগুলো শিখাচ্ছি। ডিহাইড্রোজেনেজ কার উপরে কাজ করছে? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের উপরে। তুই ওখানে লিখে দিবি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ, অথবা কিটো আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ, তোমার যা মন চায়, যেটাতে সুবিধা হয়। ক্লিয়ার? আচ্ছা এটাতে ATP তৈরি হয়েছে, এবার তো কাইনেজ তৈরি হওয়ার কথা, কাইনেজ বসার কথা না? কিন্তু দেখ এইখানে কাইনেজ যদি বসাইতি, তাহলে তুই কি বসাইতি? এটা সাকসিনাইল কোয়ে কাইনেজ লিখতি না? তাই লিখতি কিনা? সাকসিনাইল কোয়ে। দেখা যায় সাকসিনাইল কোয়ে কথাটা পর্যন্ত ঠিক আছে। এটাই একমাত্র ব্যতিক্রম যেখানে ATP থাকার পরেও কাইনেজ এনজাইম না হয়ে এনজাইমটার নাম সিনথেটেজ। সিনথেটেজ মানে সিনথেসিস হচ্ছে, তৈরি হচ্ছে।
ঠিক আছে, সাকসিনাইল কোয়ে সিনথেটিস। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে এফিডি পড়ছে মানে তুমি তো জানো ডিহাইড্রোজেনেস কার উপরে কাজ করছে? সাকসিনিক অ্যাসিডের উপর। তাহলে সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস অথবা সাকসিনেট ডিহাইড্রোজেনেস। বুঝছো? এটাতে পানি অংশ নিছে, এখানে তো কোনো এনজাইম বসার কথা নয়। যদি কিছু বসতো এই ফিউমারিক অ্যাসিডের অংশ আসতো না, ওটার সাথে মিল রেখে এটাকে বলা হয় ফিউমারেস। শেষ। বুঝছো? বুঝছো? আর দা লাস্ট ওয়ান এনএডি যদি অংশ নেয় তৈরি হবে এনএডি। এনজাইমের নাম তো তুই পারিস। শেষ চক্র। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইখানে যে আইসোসাইটেড ডিহাইড্রোজেনেস, এইখানে যে অ্যাকোনিয়াস ছিল, এইখানে যে পানি ছিল, এগুলো আমরা লিখলাম না, তো ওগুলো লেখার দরকার নেই। বুঝছো? এত কিছু লেখার দরকার নেই। বাকি চক্রটা ক্লিয়ার হয়েছে না? এখন কথা হচ্ছে তাতে কি আমার চক্র শেষ হয়ে গেছে? না, এখনো কিন্তু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে 2 নম্বর এসিটাইল কোয়ে সৃষ্টির ধাপে তুই কি পাইছিলি? এসিটাইল কোয়ে পাইছিলি। কয়টা এসিটাইল কোয়ে? 2টা। ওরা বিক্রিয়াটাতে অংশ নিবে না? ওরা 1 নম্বর বিক্রিয়ায় অংশ নেয়। তার মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে কাই একটা এক অণু যুক্ত হবে, এই এসিটাইল কোয়ে মিলে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। ওইটা উপর থেকে দেখাইতে হবে। তো একবার যদি এসিটাইল কোয়ে ঢোকে তা 2বার চক্রটা ঘটবে না? 2বার ঘটবে তো। আবার যদি আরেকটা আসে তা আরেকবার ঘটবে না? তাহলে চক্র টোটাল ঘটবে কয়বার? 2বার। এসিটাইল কোয়ে একটা আসলে এই অক্সালো অ্যাসিটিক ওকে নিয়ে একবার ঘুরে আসে, যে চল একটা রাউন্ড দেই। এখন দেখ, একবার যে রাউন্ড দিল তাতে কি ক্ষতি হয়েছে এসিটাইল কোয়ের? দিন শেষে মেলিক অ্যাসিড থেকে আবার অক্সালো অ্যাসিড তৈরি হয়েছে, কিন্তু ওর যে কার্বন 2টা ছিল এটা গেল কোথায়? হারাই গেছে না কার্বন 2টা? এই কার্বন 2টা গেল কোথায়? এই কার্বন 2টার একটা, এই যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড আছে না, এইটার আগে একটা বের হইছে, ওইটার পরে একটা বের হইছে। বুঝছো? এখন যদি 2টা অ্যাসিটাইল কোয়ে আসে তো ওগুলো 2বার করে তৈরি হবে না? তো 2টা করে NADH2 তৈরি হবে না? সব 2 করে হবে না? সব 2 করে হবে। পুরো চক্রটাকে আমি একবার আঁকতেছি, দেখ তোরা সবাই। এখানে লিখবো, এই যে এখানে ফাইনাল প্র্যাকটিস করতেছি। দেখ তাহলে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হাসি বের হচ্ছে, তারপরে কি সাইট্রিক অ্যাসিড, এগুলো আমার বউ বানিয়ে দিছে। আর এটার নাম আইসোসাইট্রিক। ভালো না খারাপ কি কইলি? আইসোসাইট্রিক অ্যাসিড। তারপর তারপর কি? তারপর কি? আওয়ার সিটি ইজ কেপ্ট আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তোরা আমার সাথে সাথে প্র্যাকটিস কর। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? সাকসিনাইল কোয়ে। তারপরে সাকসিনিক অ্যাসিড। তারপর ফিউমারিক অ্যাসিড। এটা তো চক্র হচ্ছে না, কি যে হচ্ছে আল্লাহ জানে। ফিউমারিক অ্যাসিড আমারটা তো হবে না। আমি কি তোদের মতো টাইম নিয়ে আসতেছি? ফিউমারিক অ্যাসিড, তারপরে ম্যালিক অ্যাসিড, আর দা লাস্ট ওয়ান কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই না? আমি জাস্ট তোদেরকে কত দ্রুত আঁকা যাবে সেটা শেখাচ্ছি। এটা এখন এই যে প্রথমেই তোর কাজ হচ্ছে এটার সাথে কি যুক্ত করে দেওয়া? অ্যাসিটাইল কোয়ে। তারপর এখন তোর এনজাইম গুলোর নাম লেখা লাগবে, তার জন্য ওই যে ওগুলো বসাইতে হবে কোথায়, এডিপি এডিপি তুই তো জানিস। এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে এই যে বিক্রিয়ায় অংশ নেওয়া হবে, NAD তৈরি হবে, NADH2। তারপরে এটাতে কি? এটাতেও NAD, সিরিয়ালে কি NAD, তাহলে NADH2। এখানে ADP অংশ নিবে, তৈরি হবে কি ATP। এখানে FAD অংশ নিবে, FADH2 তৈরি হবে। এখানে জাস্ট পানি অংশ নিবে বিক্রিয়াটাতে, আর এখানে এখন NAD অংশ নিবে, তৈরি হবে NADH2। এটা যখন তুই বসাবি না, তুই তোর খাতায় একবার বা প্রশ্ন যেটা দিবে ওটাতে একবার লিখে নিবি 00 NAD ADP FAD পানি আর NAD লিখে নিয়ে ধামধামে বসাই দিতে পারবেন। টাইম লাগবে তোর, দ্রুত হয়ে যাবে। তারপরে এনজাইমগুলোর নাম লেখ। এনজাইমগুলোর নাম লেখা আমি তোকে শেখাইলাম না কিছুক্ষণ আগে, আমি আর এখানে লিখলাম না, প্রত্যেকটার এনজাইমের নাম লিখে দেবে গেল। এখন আয়, এসিটাইল কোয়ে তো 2টা আসতে পারে, 2টা আসতে পারে না? আচ্ছা, একটাই যদি আসে, ওর অক্সিজেন গুলো গেল কোথায়? কার্বন গুলো গেল কোথায়? একটা কার্বন বের হয়েছে কোথায়? এই যে প্রথম যে NADH2 ছিল না, ওইখানে এখনো কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, পরেরটাতে আর এখনো কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, ওই বিক্রিয়াটাতেই। বুঝছো? আচ্ছা, এখন যদি এসিটাইল কোয়ে 2টা আসে, তারপর ঘটনা কি হবে? 2বার ঘটবে। তাহলে এই প্রত্যেকটা শব্দের সামনে কি বসবে রে? 2 করে বসবে না? এই যে 2, এখানেও কি 2, এখানেও 2, প্রত্যেকটার সামনে কত করে বসবে? 2 করে বসবে। এবার দেখ হিসাবটা কেমন আসে।
হ্যাঁ 2 দিতে হবে, তোকে হিসাব করতে হবে না, এই যে 2। বুঝছো? বুঝতে পারছি? এই চক্র কমপ্লিট, এখানে জাস্ট লিখে দিবি যে ক্রেবস চক্র। কত সোজা না? এই সোজা না? সোজা, অনেক সোজা যদি তুমি পারো। আর যদি তুমি না পারো, তোমার কাছে এগুলো দুনিয়ার কঠিন লাগবে। এই বুঝছো? এখন আসো, এখান থেকে কি পেলাম আমরা? কি পেলাম আমরা? হয়েছে লেখা? হয়েছে না? তোদের বইয়ে আছে এগুলো সব লেখা, বই দেখ। আচ্ছা, এবার আয়, কি কি পেলাম আমরা এই চক্র চালায়? কি কি পেলাম? হাসতেছিস? এগুলো বানাইতে যে কত কষ্ট হয়, এটা যদি একদিন বানাইতে দিতাম বুঝতে মজা। আচ্ছা, হ্যাঁ। হাসতেছিস কেন তাহলে? বুঝতে পারার দরকার নেই, সাবাস। তাহলে কি কি পেলাম এই চক্র চালায়? কি কি পাইছি? কয় অণু কার্বন ডাই অক্সাইড? দেখতো কয় অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে? এই যে এখানে 2 অণু, এখানে 2 অণু, তাহলে টোটাল কয় অণু? 4 অণু কার্বন ডাই অক্সাইড। 4 অণু কার্বন ডাই অক্সাইড পাইলাম। এটিপি পাইছি কয়টা? দেখতো রেডি এটিপি পাইছি কয়টা? এই যে এখানে পাইছি 2টা পাইছি না? 2টা, তাহলে রেডি এটিপি পাইছি 2টা এটিপি। আচ্ছা, এখন বল NADH2 এটা পাইছে কয়টা, আর FADH2 পাইছে কয়টা? গন এখানে NADH2 কয়টা পাইছি? 6টা। এখানে দেখ 2টা, এখানে 2টা, আর এখানে 2টা, তাহলে টোটাল 6টা। আর FAD পাইছে কয়টা দেখতো? এখানে খালি 2টা, তাহলে ওখানে লিখে ফেলছে এগুলা পাইলাম। এটা পাইছি কয়টা? 6টা। আর এগুলা পাইলাম কয়টা? এই 3 লিখতেছি কেন? 2টা। কত বাজে দেখতো? ও, চার্জ শেষ হয়ে গেছে রে, সকালে যখন বের হয়েছি চার্জ শেষ হয়ে কোথায়? কোনটা নিচে না অবশ্যই? এটার টাইম ঠিক নাই তো। তোদের কারোর কাছে ঘড়ি নাই? 54, তার মানে আমি শেষ করতে পারবো। আচ্ছা, হয়েছে না? তাহলে এটা আমরা পেলাম, ফাইনাল প্রোডাক্ট কি পেলাম? এটা। তাহলে তুমি যে গ্লুকোজ 6 কার্বনের নিয়ে আসছিলা, ওইটা আর আছে? শোক কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে না? বের হয়ে গেছে তো। আর শোক কার্বন ডাই অক্সাইড পাওয়ার পর গ্লাইকোলাইসিসে কি কি পাইছি বলতো? গ্লাইকোলাইসিস সফটওয়্যারে লিখি। গ্লাইকোলাইসিস শেষে কি কি পাইছিলাম বল? গ্লাইকোলাইসিস শেষে পাইছিলাম NADH2 পাওয়া গেছিল কয়টা? 2টা। আর নেট এটিপি পাইছিলাম কত? টোটাল 4 তৈরি হয়েছিল, খরচ হয়ে গেছিল, তাই তো? আর পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল তো, পাইরুভিক অ্যাসিড এটা তৈরি হয়েছিল 2 অণু। এগুলা আমরা ওখানে পাইছিলাম। আজকেই কিছুক্ষণ আগে পড়াইলাম এই অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে পড়াইলাম না? অ্যাসিটাইল কোয়ে শেষে কি কি পাইছিস? 2 অণু কার্বন ডাই অক্সাইড, তারপর 2 অণু NADH2, আর 2 অণু অ্যাসিটাইল কোয়ে। এগুলা পাইছি না? এটা গ্লাইকোলাইসিসের লাইসিস, এটা এটা হচ্ছে 2 নম্বর ধাপ, আর এটা 3 নম্বর ধাপ শ্বসন। এগুলা পাইলাম না? এগুলা সবগুলো এখন প্রবেশ করবে কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি ঘটনা ঘটবে? অলরেডি তোদেরকে আমি ইনফর্ম করে রাখছি যে এখানে কিছু বিক্রিয়া ঘটে। কি ঘটে? কিছু বিক্রিয়া। অক্সিজেনের উপস্থিতিতে সরাসরি জারণ হবে। কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। অক্সিজেনের উপস্থিতিতে যদি জারণ হয়, তাহলে কি তৈরি হবে? জারণ মানে অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া দেওয়া, মানে পোড়ার বিক্রিয়া না দহন বিক্রিয়া? দহন বিক্রিয়ায় তাপ তৈরি হবে না? হবে কিনা? তাপ তৈরি হবে। এগুলা প্রত্যেকটাই এখন গিয়ে প্রবেশ করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি অথবা ইটিএস, এটাতে প্রবেশ করবে। এখন এটাতে প্রবেশ করলে কি কি ঘটনা ঘটবে দেখ কোথায়? আর টপিকে দেয় নাই। আচ্ছা, তাহলে এটাতে যখন প্রবেশ করবে ইটিএস এ, তখন কি ঘটনা ঘটবে? ইটিএস এ যখন প্রবেশ করবে, তখন এখানে যে বিক্রিয়াগুলো ঘটবে সেটা দেখাচ্ছে। দেখ, এক অণু NADH2 যদি ঢোকে ইটিএস এ, তো এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে না? বিক্রিয়া হলে যা তৈরি হবে, এক অণু NAD থেকে 3 অণু এটিপি পাওয়া যাবে। কয় অণু পাওয়া যাবে? যে শক্তিটা তৈরি হবে না পুড়লে, এই 3 অণু এটিপি পাওয়া যাবে। আবার তুমি যদি FADH2 কে ওখানে নিয়ে যাও, সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? 2 অণু এটিপি দিবে। মানে এটা লুক লাইক ধান ভাঙা মেশিনের হলারের মতো। ওখানে ধান দিবা, নিচ দিয়ে কি বের হবে? চাল বের হবে। ওইখানে যদি তুমি ধান না দাও, এদিক দিয়ে চাল বের হবে। ওইখানে গম দিলে কি আর চাল বের হবে? না। মানে ব্যাপারটা এমন, এখানে তুমি এক অণু NADH2 দিবা, কয় অণু এটিপি পাবা? 3 অণু। এখানে তুমি FADH2 দিবা, কয় অণু করে এটিপি পাবা? 2 অণু এটিপি। এখন তাহলে ওই যে আগে যেগুলা তৈরি হলো গ্লাইকোলাইসিসের 2 অণু FAD যদি ওটা ঢোকে, তাহলে কয়টা এটিপি পাওয়া যাবে?
হ্যাঁ, গ্লাইকোলাইসিস এফএডিএস2 দুইটা পাইছিলে না, এই এনএডিএস2 দুইটা পাইছিলে না, ওইটা যদি এখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ঢোকে কয়টা এটিপি পাওয়া যাবে? 6টা। এখন যদি এই এসিটাইল কোয়ের দুইটা ঢোকে 6টা। এখানে যে ক্রেবস চক্রে 6টা এনএডিএস2 পাইছিস না, এগুলো যদি ঢোকে 18টা। এরকম করে হিসাব করা যাবে না এখন, এইটাই তোর পরীক্ষায় জিজ্ঞেস করবে এটিপির হিসাবটা দেখাও। প্রশ্নটা হবে কেমন, এই যে 36 অথবা 38 অনু এটিপি না, এই হিসাবটা বলো। এই হিসাবটা এখন আমি তোদেরকে করে দিচ্ছি, তারপরে শেষ তোদের ছুটি। তাহলে এটিপির হিসাব কত? তাহলে এই হিসাবটা তোদের বইয়ে এক এক বইয়ে এক এক ভাবে আছে, নবম দশম শ্রেণীতে এটা ছিল, বল যে এটা আমাদের সিলেবাসে ছিল না? ছিল। আচ্ছা, তাহলে 1 নম্বর ধাপের নাম কি? এইভাবেই লিখবো আমরা, গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসে কি কি ঘটনা ঘটছে? রেডি নিট এটিপি কতটা পাইছিলা? সরাসরি 2 অনু এটিপি পাইছিলে না, এটা নিয়ে তো আর কোনো আলাপ নাই। তারপরে NADH2 কয়টা পাইছিলি? 2টা। এই 2টা NADH2 কয়টা এটিপি তৈরি করবে? 3 গুণন 2, তাহলে কত হয়? 6 অনু এটিপি। তারপরে অঙ্কের মতো সমীকরণ দিবা, এই যে এটা। তাহলে গ্লাইকোলাইসিস থেকে এরকম কথা হবে, গ্লাইকোলাইসিস থেকে মোট এটিপি কত হলো? তাহলে 6 আর 2 8 অনু এটিপি। এইটা সমীকরণ নাম্বার 1। ক্লিয়ার? এবার আই 2 নম্বর ধাপ, আবার সেম কাহিনী না? 2 নম্বর ধাপ, 2 নম্বর ধাপে কি দিবি? এসিটাইল কয়ে দিয়ে কি করবি? এখানে 2 অনু NADH2 অংশ নিছিল না, তৈরি হয়েছিল তো, এটা থেকে কয় অনু এটিপি পাওয়া যাবে? 2 গুণন 3, তাহলে কত? 6 অনু এটিপি। এটাই টোটাল না? ওর এইটাই টোটাল না? আবার নিচের লাইনে লিখবি, অতএব ওই যে কি জানো, এসিটাইল কয়ে, এসিটাইল কয়ে, এসিটাইল কয়ে থেকে প্রাপ্ত মোট এটিপি কত? 6 অনু। এটা সমীকরণ নাম্বার 2। বুঝছো? এবার আয় 3 নম্বর সময়, 3টা কি হবে? ক্রেবস চক্র হবে এবার। তাহলে ক্রেবস চক্র থেকে কি কি পাইলাম? ক্রেবস চক্র, এই যে 3 নম্বর হেডিং, ক্রেবস। ক্রেবস চক্র কি কি পাইছিস বলতো? এই 6 অনু না, 6 অনু NADH2 কি লেখা যাবে? 6 গুণন 3, তাহলে কত আসবে? 18 অনু এটিপি। ওকে ফাইন, এটা। তারপর FAD কয় অনু ছিল রে? এ দেখ, এইটার অ্যানসার করার জন্য তোর আগের চক্রগুলো খুব ভালো করে জানা থাকা লাগবে। 2 গুণন 2, তাহলে কত? 4 অনু এটিপি। আর এখানে রেডি এটিপি পাইছিলাম কতগুলা? এটিপি না, তাহলে এটা টোটাল কি হবে? 2 অনু এটিপি। তাহলে এবার দেখ 3 নম্বর, যে টোটাল ক্রেবস থেকে কতগুলা পাবো? ক্রেবস চক্র থেকে প্রাপ্ত এটিপি কত? 24। কথা মিলছে না? ভেজাল আছে? মিলছে না? তাহলে এটা কয়বার চলছে ক্রেবস চক্র? 2 বার, তাই 24, একবার চললে 12। ঠিক আছে? আচ্ছা, এখন আয় 1 প্লাস 2 প্লাস 3, এটা করে পাই কত ছিল? প্রথমটা 8, পরেরটা 6, আর এটা 24, যোগ কর 38। দেখানো হলো। বুঝছো? বুঝতে পারছি? তাহলে এটা একটা ঘ নম্বর প্রশ্ন। কপাল খুবই যদি খারাপ হয়, কপাল যদি খুবই ভালো হয় তাহলে এটা দিবে, আর যদি কপাল আরো ভালো হয়, মানে অসাধারণ ভালো হয়, তাহলে এটা। তোরা কি এটা লিখতে পারবি? এটা পারবি না? ক্রেবস চক্র পাততে হবে, এটা তো আসবে। 4টা জিনিস কমন, হয় C3 আসবে, না হয় C4 আসবে, না হয় এটা আসবে, না হয় গ্লাইকোলাইসিস আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শ্বসনের মোটামুটি শেষ হইলো। নেক্সট দিনে আর অল্প একটু জায়গা বাকি আছে মনে হয়। এই যে তোর, এই যে এটা, এই যে সিকিউতে আসছিল, দিনাজপুর বোর্ডে 21-এ আসছিল, গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য। এটা কোনো ব্যাপার হইলো? কে অংশ নেয়, কে তৈরি হয়, কত অনু এটিপি পাওয়া গেল, এগুলো সব লিখে দেওয়া যাবে না? কে কোথায় ঘটতেছে, এটা 2 জায়গাতে ঘটে, এটা এগুলো সব এখানে লেখা আছে। এটা আমি তো তোদেরকে দিয়ে দিব। আচ্ছা, তারপরে তারপরে আর মেবি নাই। হ্যাঁ, গ্লাইকোলাইসিসে ওইটা তো আমরা, ওই জন্যই তো আমরা নিট লিখছি। এখানে দেখ, এখানে টোটাল 4 অনু তৈরি হয়েছিল, 2 অনু খরচ হয়েছিল, প্লাস মাইনাস হওয়ার পর এখন আমাদের হাতে আছে 2, তাই আমরা এখানে লিখছি নিট অনু এটিপি। আর একটা প্রশ্ন ও যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে, আরেক জায়গায় যে 36 হয়, এই 36টা হয় কিভাবে? 36 অথবা 38, তোদের বইয়ে লেখা আছে 36 অথবা 38, এই দুইয়ের হেরফের হিসাবটা কোথায়?
দুইয়ের হেরফের হিসাবটা হচ্ছে এই যে এইখানে গ্লাইকোলাইসিসে যে দুই অণু NADH2 তৈরি হয়েছিল না, আমাদের শরীরের কিছু কিছু টিস্যু বলতে আমাদের যে পেশিগুলো আছে না, এই পেশিগুলাতে যখন এই পেশিতে কোষ আছে না, আবার হার্টেও কোষ আছে, হার্টে যে কোষগুলো আছে, হার্টে বেশি শক্তি দরকার না, ওরা ওই গ্লাইকোলাইসিসের এক অণু NADH2 থেকে 3 অণু করে ADP তৈরি করে। কিন্তু আমার শরীরের যে কঙ্কাল পেশি, এই কঙ্কাল পেশিতে যখন গ্লাইকোলাইসিসে তৈরি NADH2 টা যায়, তখন একটা থেকে দুইটা করে ADP তৈরি হয়। বুঝছো? তো তখন দুইটা থেকে কয়টা হবে? চারটা। কমে যাবে না দুইটা? কিন্তু এগুলাতে এই প্রক্রিয়াগুলোতে যে NADH2 এখানে তৈরি আছে না, এগুলা তিনটা করে তৈরি করবে। বাট গ্লাইকোলাইসিসের এই NADH2 টা টিস্যু ভেদে যে জায়গায় শক্তির পরিমাণ বেশি সেখানে তিনটা করে তৈরি করে, যেখানে শক্তির পরিমাণ কম হইলেও চলে ওখানে কয়টা করে তৈরি করে? দুইটা। তাই ওই দুইয়ের ঘাটতিটা আসে। বুঝছো? তাহলে কখনো 36 কখনো 38। এখন যদি আমাদের পরীক্ষায় আসে 36 আছে 38 আছে, কিছু কয়ও নাই, আবার আমরা কত জায়গায় দিব? 38 জায়গায় দিব। কি জায়গায় দিব? 38। কারণ ইউনিভার্সিটির স্যাররা এই প্রশ্নটা করবে যাদের কনসেপ্টটা ক্লিয়ার। আর যদি মেডিকেলে আসে তাহলে 36 জায়গায় দিব, শেষ হবে। ঠিক আছে? বুঝছো? আর ইউনিভার্সিটিতে আসলে 38 জায়গায় দিব। ওকে, তাহলে বুঝছো? ঠিক আছে, তাহলে এত দেরি থাক, নেক্সট দিনে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট দিনে কিসে কতদূর পর্যন্ত পরীক্ষা নেব এই এটিপির হিসাব পর্যন্ত, আর নেক্সট দিনে বইটা দেখাই দিয়ে শেষ, চ্যাপ্টার শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা।